বাগেরহাটের মোংলার পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের কলমতেজি ক্যাম্পের টেপার বিলে লাগা আগুন পাইপলাইন টেনে পানি দিয়ে নেভানোর কাজ শুরু হবে সকালে। তবে আগুন যেন বনের ব্যাপক এলাকা জুড়ে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য রাত থেকে আগুনের চারপাশে ফায়ার লাইন কেটে নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন বনরক্ষীরা। কনক রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। শনিবার সকালে বনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখে এলাকাবাসী। বিকেলে বন বিভাগের পক্ষ থেকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিম। সবাই দোয়া করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে খাল থেকে আগুনের এলাকার দূরত্ব বেশি হওয়ায় কাজ করতে পারছে না ফায়ার সার্ভিসের সদস্যরা। এই আগুন কেমনে লিভাবে আল্লাহ। এখন আগুন যেন ব্যাপক এলাকা জুড়ে ছড়িয়ে পড়তে না পারে সেই জন্য আগুনের চারপাশে ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বনরক্ষীরা। আমরা তো আগুনের খবর পেয়েছি দুপুর 1টার পরে আর কি, 1টার দিকে আমরা খবর পেয়েছি। এখানে অনেক দূরে হলো, আপনার পানিটানি অনেক দূরে। ওই খবর পাওয়ার পরে আমরা আসছি এখানে, এসে আমাদের লোকজন নিয়ে মানে চতুর্দিকে ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শরণখোলা স্টেশন কর্মকর্তা আফতাব আলম বলেছেন, চাঁদপাই রেঞ্জের চারপাশের পানির উৎস নেই। বনের খাল থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরত্বে আগুন জ্বলছে। এখন খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে। দেখুন, শাকিলা শম্পা, 71। সুন্দরবনে আগুনের সর্বশেষ অবস্থা দর্শক আমরা জানবো। এই মুহূর্তে মোংলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, পাইপলাইন টেনে পানি দিয়ে সুন্দরবনে আগুন নেভানোর কাজ কখন শুরু হবে সে বিষয়ে জানতে পেরেছেন কিনা আপনি, এবং আগুন লাগার কোনো কারণ জানিয়েছে কিনা বন বিভাগ বা ফায়ার সার্ভিস? লিনিয়া আজকের থেকে কিন্তু সকাল থেকে কিন্তু পাইপ যোগে পানি ছিটানো হবে সুন্দরবন যে অংশে আগুন লেগেছে। তবে এখন পর্যন্ত সেই অংশে কিন্তু আগুন ছিটানো সম্ভব, পানি ছিটানো সম্ভব হয়নি। আগুনের সেই স্থানে কিন্তু বৃত্তাকারে যে ফায়ার লেন সেটি কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয়েছে, যাতে বনের অন্যান্য স্থানে যাতে এই আগুন ছড়িয়ে পড়তে না পারে তার জন্য কিন্তু এই ফায়ার লেন তৈরি করা হয়েছে। ফায়ার লেন তৈরি করতে কিন্তু বন বিভাগের জনসাধারণ রয়েছে, তারা কিন্তু সার্বক্ষণিক তাদের সাথে থেকেই কিন্তু বন বিভাগকে সহযোগিতা করছে। আর পানির যে বিষয়টি সেটি কিন্তু জোয়ার না আসা পর্যন্ত কিন্তু এখানে পাইপলাইন দিয়ে পানি ছিটানো সম্ভব হবে না। আর আগুনের যে আসল যে আগুন কিভাবে লেগেছে তা বা সূত্রপাত হয়েছে তা কিন্তু এখনো বন বিভাগ নিশ্চিত করতে পারেনি, বা স্থানীয় যারা বাসিন্দা আছে তারাও নিশ্চিত করতে পারেনি। তবে স্থানীয়রা জানিয়েছে যে আগুন কিন্তু আরো 2-1 দিন আগেই লেগেছে। আর তারপরে কিন্তু এটি হয় কি, সুন্দরবনে আপনার এই যে শুকনো মৌসুম, এই মৌসুমে কিন্তু অজস্র পাতা পড়ে, সেই পাতায় কিন্তু আগুনটা লাগে মূলত। লেগে কিন্তু এটি দৃশ্যমান হতে কিন্তু 2 থেকে 3 দিন সময় লাগে। 2 থেকে 3 দিন সময় লাগার পরেই কিন্তু আগুনটি দৃশ্যমান হয়। স্থানীয়রা জানিয়েছেন যে তারা কিন্তু এটি গতকালকে যখন দেখেছে তারপরে বন বিভাগকে জানিয়েছে। তারপর বন বিভাগের সাথে করে স্থানীয় যারা সিপিবি বা বিভিন্ন সংগঠন রয়েছে তারা বনের সাথে সংযুক্ত কাজ করে, তারা কিন্তু বন বিভাগের সাথে সেখানে গিয়েছেন। এবং আজকের থেকে কিন্তু 5টি ফায়ার সার্ভিস, বিশেষ করে মোংলা, মোরলগঞ্জ, রামপাল এবং কচুয়ার 5টি ফায়ার সার্ভিস সেখানে কাজ করবেন। আমি কথা বলেছি ডিএফও নুরুল করিমের সাথে, তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে আজকে থেকে যে কাজ শুরু হবে সেটি এই সকাল থেকেই শুরু হবে, এবং বনের অভ্যন্তরে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কিন্তু সেখানে যে ফায়ার লাইন কাটা হয়েছে। আর একটি বিষয়, এখানে জীব বৈচিত্র্যের যে ক্ষয়ক্ষতি বা প্রাণীর যে ক্ষয়ক্ষতি সেটি হবে না। এটি একটি আমাকে স্থানীয়রা জানিয়েছে যে এখানে যেখানে আগুন লেগেছে সেটি হচ্ছে একটি বলাই বন। এই বলাই বনের আগুন কিন্তু ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে না বা পারবে না, এবং না পারার জন্য কিন্তু বন বিভাগ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জিনিয়া। এনামুল হক, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে আরো তথ্য জানতে পারবো, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে চট্টগ্রামে আসা যাওয়া করতে হয় উপকূল থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপের অধিবাসীদের। সাগর পথে দুর্ভোগ কমাতে প্রথমবারের মতো চট্টগ্রাম সন্দ্বীপ রুটে চালু হচ্ছে ফেরি যোগাযোগ। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে এ ফেরি সার্ভিস চালু হবে 24 মার্চ। এর মাধ্যমে প্রথমবারের মতো শুরু হবে ঢাকা সন্দ্বীপ রুটে বিআরটিসির গাড়ি চলাচল। আরও জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী।
শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে জরুরি সব কাজে চট্টগ্রাম আসতে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে 18 কিলোমিটার দীর্ঘ সন্দ্বীপ চ্যানেল পাড়ি দিতে হয় সন্দ্বীপবাসীকে। স্পিডবোট, ট্রলার কিংবা লাল বোটে করে সাগর পাড়ি দিতে গিয়ে জীবনহানির ঘটনাও কম নয়। আছে কাদামাটি, কোমর পানি ডিঙিয়ে এ পথ পাড়ি দিতে শিশু, নারী ও বয়োবৃদ্ধ যাত্রীদের নৌযাত্রার অবর্ণনীয় দুর্ভোগ। বছরের পর বছরের এই দুর্ভোগ কমাতে 24 মার্চ থেকে সন্দ্বীপের গুপ্তছড়া থেকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে প্রথমবারের মতো চালু হচ্ছে ফেরি সার্ভিস। চালু হচ্ছে প্রথমবারের মতো যাত্রীবাহী গাড়ি পারাপার। আমি নিজেও জন্য 1 মাস উপরে পানি দিয়ে আসা যাওয়া করছি চিটাগাং, অনেক কষ্ট। চট্টগ্রাম থেকে সন্দ্বীপে আমরা কি গাড়ির যোগে আমরা যেতে পারবো, তাই আমাদের অনেক দুর্ভোগটা কমবে। ফেরি সার্ভিস চালু হওয়ায় যাতায়াতের দুর্ভোগ লাঘবের পাশাপাশি সন্দ্বীপের জীবনমান উন্নত হবে আশাবাদ দ্বীপবাসী। জন্মের আগে থেকে সবারই স্বপ্ন ছিল এটা যে সন্দ্বীপে ফেরি হবে, আমরা ফেরির মাধ্যমে যাব। মানুষ যাওয়া আসাতে যে কোনো ওয়েতে কোনোভাবে যেতে পারে, কিন্তু পণ্য আনার ক্ষেত্রে সবচেয়ে বেশি বিপ্লব হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জানান, সাগরে চলাচলের উপযোগী 8টি সি ট্রাক নির্মাণে কাজ করছে সরকার। জুন নাগাদ এগুলোর নির্মাণ কাজ শেষ হলে সন্দ্বীপ রুটে ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে 2টি সি ট্রাক দেয়া হবে। 2টা সি ট্রাক আমরা এখানে দিব এবং এটা কিন্তু সারা বছরই এখানে চলবে এবং এটা উপকূলীয় অঞ্চলে শুধুমাত্র ব্যবহারের জন্য এগুলো করা হচ্ছে। বর্ষায় সন্দ্বীপ চ্যানেলে 6 থেকে 7 ফিট ঢেউ তৈরি হয়, তাই সিগন্যাল বা প্রাকৃতিক বিপর্যয় ছাড়া সন্দ্বীপের সাথে ফেরি চলাচল অব্যাহত থাকবে। এতে এই দ্বীপের ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রে প্রভাব পড়বে, জানান BIWTA চেয়ারম্যান। ফেরি গিয়েছে, আমি দেখলাম যে কলার ট্রাক গিয়েছে, বাস গিয়েছে একটা BRTC। তো এই দৈনন্দিন পণ্যগুলো যখন ফেরির মাধ্যমে যেতে পারবে তখন দ্বীপবাসীর জন্য এটা অবশ্যই অনেক উপকারের বিষয় হবে। সাগর পারাপারে এর মধ্যে 2টি ফেরি, MV কপোতাক্ষ ও 1টি সি ট্রাক দেয়া হয়েছে, জানান BIWTC চেয়ারম্যান। আর 24 মার্চ থেকে ঢাকা থেকে সরাসরি AC বাস সার্ভিস চালু হচ্ছে, জানান BRTC কর্মকর্তারা। 2টো ফেরি, একটা MV কপোতাক্ষ, আমি একটা সি ট্রাক দিয়েছি। এটি আমরা পরিচালনা করব এবং যাতে করে সন্দ্বীপবাসীর কষ্টটা দূর হয় এবং তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। ঢাকা থেকে সরাসরি আমরা সন্দ্বীপে চলে যাব এবং সন্দ্বীপ থেকে সরাসরি ঢাকা চলে যাবে। এই যাতায়াতের সুবিধাটা আমরা দিচ্ছি, সামনে ঈদ, এই উপলক্ষে আমরা দিচ্ছি এবং এটা সবসময় অব্যাহত থাকবে। নদীপথ ছাড়া যোগাযোগের বিকল্প না থাকা উপকূল থেকে পৃথক 50 কিলোমিটার দীর্ঘ দ্বীপ সন্দ্বীপে বসবাস করে 4 লক্ষ মানুষ। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। বরিশালে সড়ক পথে ঈদ যাত্রায় সামিল হতে প্রস্তুত হচ্ছে বহু পুরনো বাস। গ্যারেজগুলোতে দেখা যাচ্ছে ঘষা মাজা থেকে রঙের কাজ করে নতুনের মতো রূপ দেওয়া হচ্ছে বাসগুলো। তবে গাড়ির মেকানিকরা জানান বাসগুলো ইঞ্জিনের কাজ হচ্ছে না। এতে এসব বাসের ঈদ যাত্রা যে খুব টেকসই হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। জসীমউদ্দিনের ছবিতে বিধান সরকারের প্রতিবেদন। ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছে বরিশাল নথুল্লাবাদ বাস ওয়ার্কশপের কর্মচারীরা। বর্তমানে যেখানে গাড়ির বডি মেরামত থেকে শুরু করে যাত্রীদের আকর্ষণ করার জন্য প্রতিটি বাসের সৌন্দর্য বাড়ানোর কাজ চলছে। বাস গাড়ি বডির কাজ করতে আসছে, আমরা পুরাতন গাড়িগুলো নতুন করে দিতে আসি ঈদের সিজন দেখা। রিপেয়ারিং কাজ চলতে আছে, পেন্ট হচ্ছে, বডির কাজ হচ্ছে, তলের কাজ হচ্ছে, কাজ করে আবার চলে যাওয়া। আবার রং আছে, নাইলে পুরন গাড়ি হইলে উঠতে চায় না যাত্রীরা। লোকাল এবং মেল গাড়ি মিলে 20-25 খান গাড়ির কাজ পর্যন্ত আমরা করা হয়ে গেছে। পাশাপাশি চলছে গাড়ির বডি, সিট কভার, ব্রেকশু সহ ছোটখাটো যন্ত্রাংশের মেরামত। মেকানিকরা জানান গাড়ির মূল শক্তি ইঞ্জিনের কাজ তেমন হচ্ছে না, যে কারণে এসব বাস নিরাপদ নয়। বেশিরভাগই কাজ হয় যে ব্রেক মিলানো, ব্রেকশু পাল্টানো, এগুলোই বেশি কাজ হয়। ইঞ্জিন এখন বড় ধরনের কাজ বেশি হয় না। এই উপলক্ষে ইঞ্জিনের কাজ, ডেকোরেশনের কাজটা বেশি হয়, রং সং সবাই একটু রং টং দেয় বেশি, এটাই। কোনো ভোগান্তি না হয় সেই কারণে আর কি সম্পূর্ণ কাজকাম করতেছে আর কি। এ ব্যাপারে প্রতিষ্ঠিত পরিবহনের কর্মকর্তারা জানান ঝুঁকিপূর্ণ এই গাড়িগুলোর কারণে তাদের ট্রিপ এবং যাত্রী দুটোই কমবে, যে কারণে এসব গাড়ির ফিটনেস তদারকি করে রাস্তায় নামানো উচিত। মেয়াদ নাই, ফিটনেস ঠিক নেই, অনেক কিছু আছে, সমস্যা আছে। আসলে এখন এগুলো যে সময় চালাই যাচ্ছে এগুলো প্রশাসনের বিষয়, এখানে তো আসলে আমাদের কিছু নেই। এর সময় মূলত আমরা 40 ট্রিপ 30 ট্রিপ চালাই। যদি এই গাড়িগুলো চলে তাহলে আমাদের ট্রিপ কমাই দিতে হইবে, কারণ কিছু যাত্রী হইতে যাইও ভাড়া কমের জন্য কিছু যাত্রী হইতে যাই উঠবে, এজন্য আমরা আর্থিকভাবে আমার মালিক ক্ষতিগ্রস্ত হবে। এ নিয়ে BRTA কর্মকর্তারা জানান ঈদযাত্রায় সড়কে ভ্রাম্যমাণ আদালত থাকবে, কোনো গাড়ি ফিটনেসবিহীন হলে চিহ্নিত করে দেয়া হবে। শুধু রং করা গাড়িকে নতুন বলে চালিয়ে দিয়ে চালানোর কোনো সুযোগ আসলে নেই।
গাড়িটা প্রপারলি ফিটনেস, একটা গাড়ি থাকলেই তারা ফিটনেস সনদ পাবেন। আর এবারের ঈদ যাত্রায় ঢাকা বরিশাল মহাসড়ক ধরে বরিশাল অঞ্চলের বিভিন্ন রুটে প্রায় ১৫০০ গাড়ি চলাচল করবে। শরীফ আজাদ প্রীতম, ৭১। খুলনা নগরীর শান্তিধাম এলাকায় পঞ্চবীথি ক্লাব দখল, উচ্ছেদ ও সংঘর্ষের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতাকর্মী সহ অজ্ঞাত 50-60 জনকে আসামি করে মামলা করেছে গণ অধিকার পরিষদ। পুলিশ জানায় শনিবার সকালে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন গণ অধিকার পরিষদের খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ রাশিদুল ইসলাম। মামলার আসামিরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি, নাজমুল হোসেন, মরহুম মাহিম, শেখ রাফসান জনি ও রুমি রহমান। এর আগে নগরীর শান্তিধাম মোড়ে গণপূর্ত অধিদপ্তরের সরকারি ভবন ইজারা নিয়ে পঞ্চবীথি ক্রীড়া চক্র নামে একটি ক্লাব পরিচালিত হতো। ক্লাবটিতে জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড চলে এমন অভিযোগে গত 2 জানুয়ারি সেটি দখলে নেয় খুলনা মহানগর শাখার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। এরপর 21 মার্চ রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ক্লাবটি পুনরুদ্ধার করতে গেলে 2 পক্ষের সংঘর্ষে আহত হন কয়েকজন। দর্শক, যেমনটি বলছিলাম, বরিশালে সড়ক পথে ঈদ যাত্রায় সামিল হতে প্রস্তুত হচ্ছে বহু পুরনো বাস। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে সহকর্মী বিধান সরকার এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। বিধান সরকার, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি একটু জানাবেন যে বাসগুলো, আমরা যেমনটি প্রতিবেদন দেখেছি যে বাসগুলো নতুনভাবে রং করা হলেও ইঞ্জিনের কাজ হচ্ছে না একেবারেই। এ নিয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা সেই বিষয়টি জানাবেন, এবং সেই সাথে বরিশাল মহাসড়কের অবস্থা এই মুহূর্তে কেমন দেখছেন? আমরা দাঁড়িয়েছি বরিশাল যে নজরুলাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, যেটি ঢাকা বরিশাল মহাসড়কের মধ্য দিয়েই এটি পাশেই এটি অবস্থিত, এবং সেখান থেকে আমরা কথা বলছি। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে যে প্রথমে আমরা যদি ডিএটি এর সাথে কথা বলি, ডিএটি কর্মকর্তার সাথে আমরা কথা বলছি, এবং তারা বলছেন যে তাদের এই সময় ঈদ উপলক্ষে নিজে বেঁচে থাকবেন, তাদের টিম থাকবে, যার ফলে তারা মনে করছেন না যে এই যে পুরনো যে বাস যেগুলো রং করে নতুন করে করা হচ্ছে, সেই বাসগুলো কোনো ধরনের যে ব্যবসায় ঘটাতে সড়ক পথে যাত্রায় সেই বিষয়ে তারা তাদের নজরদারি থাকবে। কিন্তু তারপরে বিগত দিনের অভিজ্ঞতা থেকে বা ইতিহাস থেকে আমরা যে বিষয়গুলি জানতে পেরেছি, সবসময় সড়ক পথে যাত্রীদের তো একটা হয়রানি থাকেই। বিশেষ করে ঈদ যাত্রাতে জানতে পারবেন যে ঈদে যে মানুষ যারা ঘরে ফিরবেন তাদেরকে প্রচন্ড একটা চাপ থাকবে ঈদে। এবং আমরা যে পরিবহনের সাথে কথা বলছি, তারা বলছেন যে তারা এই সময় ঢাকা বরিশাল রুটে প্রায় 60 থেকে 70টি ট্রিপ তারা কোনো পরিবহন দিয়ে থাকবেন, এবং যার ফলে এই সময়টা কিন্তু প্রচন্ড চাপ থাকবে। এবং এই সুযোগেই যেসব বাসগুলো, পুরোনো বাসগুলো যেগুলো বসেছিল এতদিন, এবং তারা এই সময় যে ঈদের যাত্রায় তারা একটি লাভের মুখে পরিবহনের মালিকরা তারা কিন্তু এখন ঈদের পুরোনো বাসগুলোকে তারা যে নতুন করে রং করাচ্ছে, এবং বিশেষ করে যারা রং করাচ্ছে এবং যারা মেরামত করছে তাদের আপনারা এইরকম ডেকোরেশন করে নতুন করে নামছেন, সেক্ষেত্রে আসলে সুবিধাটা কি? তারা বলছেন যে যাত্রীরা যারা বিশেষ করে যদি পুরোনো বাসটাকে নকল দেখে, তো সেই ধরনের বাসে তারা বিশেষ করে যাত্রী উঠতে চায় না, এবং নতুন যে কালার করে তারপর তারা নামাচ্ছে যাতে করে যাত্রী পাওয়ার আশায়। তবে এখানে যারা বিশেষ করে যে ইঞ্জিনের কাজ যারা করেন, ইঞ্জিন কাজ করেন, সেই যে কারিগর বা বেকারের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যে এই ধরনের কাজ খুব কম হয়। কেন কম হয়? তারা বলছেন যে এই সময় ইঞ্জিনের কাজ খুব একটা করে না, এবং এদিকে মালিকদের পক্ষ থেকে তারা কেউ কথা বলতে না চাইলেও চালকরা বলছেন ইঞ্জিন আসলে ভালো আছে এবং ফিটনেস ঠিক আছে, কিন্তু অসুবিধা তারা ইঞ্জিনের কাজটা খুব কম হচ্ছে। এবং অন্যান্য ডেকোরেশনের কাজ চলছে জোর কদমে। এখন আমরা এখানে যারা এবং কভার এগুলো তৈরি করে তাদের সাথে কথা বলছি, সেরকম একজন কারিগর তিনি বলছেন যে আমি প্রায় এই এখন পর্যন্ত ঈদ উপলক্ষে বিধান সরকার অনেক ধন্যবাদ। দর্শক, বরিশাল মহাসড়কের অবস্থা সম্পর্কে আমরা জানছিলাম সহকর্মী বিধান সরকারের কাছ থেকে।
পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, চাঁদাবাজি ও ভাঙচুরের মামলায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি ও তার সহযোগী মিলন শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে পিরোজপুরের কাপুরিয়াপট্টি এলাকার ব্রাক ব্যাংক এর ৪র্থ তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুসাব্বির মাহমুদ সানি পিরোজপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি। পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবাহান বলেন, শুক্রবার দুপুরে সদর উপজেলার নির্মাণাধীন মডেল মসজিদে মুসাব্বির মাহমুদ সানি সহ ২৫ থেকে ৩০ জনের একটি দল হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটায়। এই ঘটনায় শুক্রবার রাতে হামলার শিকার প্রজেক্ট ম্যানেজার শহীদুল ইসলাম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন। পরে সেটি মামলায় রূপ নেয়। এই মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। নাকি উনি টাকা নিচ্ছে, ওরাও মামলা করবে আমি শুনছি। যদি হয় তাহলে আমাদের আইনগত ব্যবস্থা নিতে হবে। একটা লোক যদি অভিযোগ দায়ের করে আমরা তাকে তো ফেরত দিতে পারবো না, আমাকে আইনগত ব্যবস্থা নিতে হবে। পরবর্তীতে তদন্তে যে ব্যবস্থা সেটা করবো আমরা। সিসিটিভির ফুটেজ আছে, সাক্ষী প্রমাণ আছে, সেখানে ভাঙচুর হয়েছে, পড়ছে, সবই আমরা পেয়েছি। নাটোর জেলা ও দায়রা জজ আদালতে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন অভিযোগে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা। শনিবার নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ কেন্দ্রে নিয়োগ পরীক্ষা শেষে ক্যাম্পাস চত্বরে বিক্ষোভ করেন তারা। এ সময় নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিও তোলেন তারা। পরীক্ষার্থীরা জানান, নাটোর জেলা ও দায়রা জজ আদালতের ৩৪টি পদের জন্য পরীক্ষা হয় শহরের NS কলেজ ও রানী ভবানী মহিলা কলেজ কেন্দ্রে। এতে সারা দেশ থেকে ১,০০০-এর অধিক চাকরি প্রত্যাশী অংশ নেয়। পরীক্ষা চলাকালীন সময়ে NS সরকারি কলেজ কেন্দ্রের ২১০ নম্বর রুমে একজন পরীক্ষার্থীর কাছে উত্তরপত্র পাওয়া যায় বলে অন্য পরীক্ষার্থীরা সোচ্চার হলে অভিযুক্ত ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরে পরীক্ষা শেষে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে বিক্ষোভ করেন তারা। এ সময় অন্য কক্ষে আরও পরীক্ষার্থীদের কাছে উত্তরপত্র ছিল বলে দাবি পরীক্ষার্থীদের। বগুড়ায় শেরপুরে আকবর আলী সাধু নামে ৬০ বছর বয়সী বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শেরপুর থানার অফিসার ইনচার্জ জানান, শনিবার রাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম গ্রামে এই ঘটনা ঘটে। রাতে খাওয়ার পর আকবর বাড়ির সামনে হাঁটাহাঁটি করতে বের হন। গ্রামের একটি দোকানে চা পান করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা আকবরকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা পৌর শহরের পলাশপাড়ায় ছেলে KAM রিফাতের ছুরিকাঘাতে বাবা দুদুল হোসেন নিহত হয়েছেন। এই ঘটনার পরপরই অভিযুক্ত রিফাতকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদুর রহমান জানান, শনিবার রাতে চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ায় এই ঘটনা ঘটে। মোবাইল ফোন কেড়ে নেওয়ার জের ধরে নামাজরত অবস্থায় দুদুল হোসেনকে পিছন থেকে ছুরিকাঘাত করে রিফাত। এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় পরিবারের সদস্যরা। টাঙ্গাইলের মির্জাপুরে গুলি করে ৪ মহিষ ব্যবসায়ীর ৭৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাত সদস্যরা। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, শনিবার সন্ধ্যায় গোড়াই সখীপুর সড়কের উপজেলার বাসতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মহিষ ব্যবসায়ীরা হচ্ছেন রাজশাহীর বিন্দারামপুর গ্রামের পিয়ারুল লিটন মিয়া, মনিরুল জেবেল মিয়া। তারা জানান, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কাইতলা গরু মহিষের হাটে তারা ২৮টি মহিষ বিক্রি করে সন্ধ্যায় প্রাইভেট কার যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় নয়াপাড়া এলাকায় এলে ৮ থেকে 10টি মোটরসাইকেল ও একটি গাড়ি গতিরোধ করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। পরে অস্ত্রের মুখে তাদের সাথে থাকা ৭৮ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। চাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় 2টি দেশীয় পাইপগান সহ 14 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে যৌথ বাহিনী। চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল কর্মকর্তা লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, শনিবার রাতে আকাশ আলী রেলওয়ে একাডেমির পাশের পদ্মা ওয়েল ডিপোর বিপরীতের পুকুর পাড়ে অস্ত্রগুলো পাওয়া যায়। অস্ত্রগুলোর মধ্যে 14 ও 12 ইঞ্চি সাইজের 2টি পাইপগান, 10টি শীর্ষা কার্তুজ ও 4টি রাবার বুলেট রয়েছে। পরে অস্ত্রগুলো চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
রাজবাড়ীর কালুখালীতে 6 বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দীপক সরকার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। কালুখালী থানার এসআই মোহাম্মদ মোস্তফা জানান, শনিবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন শিশুর পিতা। এজাহারে জানানো হয়, শিশুটির শনিবার দুপুরে খেলাধুলা করতে বাড়ির পাশের খননকৃত পুকুর থেকে মাটি আনতে যায়। এই সময় সিদ্দিক মণ্ডলের চাতাল শ্রমিক দীপক শিশুটিকে ডেকে শ্লীলতাহানি করে। পরে শিশু চিৎকার দিলে সে পালাতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। ঈদের আগেই উচ্ছেদের ভয় আছে পটুয়াখালীর কলাপাড়ার জিয়া কলোনির 136টি পরিবার। উপজেলা প্রশাসন তাদের পুনর্বাসনের আশ্বাস দিলেও গৃহ নির্মাণের কাজ শুরু না করেই মেশিনে মাটি কাটা ও বালু ভরাটের কাজ শুরু করেছে ঠিকাদার। অথচ পুনর্বাসনের আগে উচ্ছেদ না করার দাবিতে গত 2 বছর ধরে আন্দোলন করছে ভূমিহীন 136টি পরিবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তাদের পুনর্বাসনের জন্য জায়গা ঠিক করা হয়েছে, তবে এখনই ঘর বানিয়ে দেওয়া সম্ভব নয়। মিলন কর্মকার, রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। পায়রা বন্দর কর্তৃপক্ষ বন্দরের গেট থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতু পর্যন্ত বেড়িবাঁধের উপর দিয়ে 5.5 কিলোমিটার অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ শুরু হয়েছে। এই রাস্তা নির্মাণ করতে জিয়া কলোনি সহ বেড়িবাঁধের ঢালে বসবাসকারী 136টি পরিবারকে উচ্ছেদ শুরু হয়েছে পুনর্বাসন ছাড়াই। তারা বলছেন, ক্ষতিগ্রস্ত 3423টি পরিবারকে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হলেও জিয়া কলোনির ভূমিহীন পরিবারগুলোকে কোনো পুনর্বাসন ক্ষতিপূরণ দিয়ে সহযোগিতা করা হয়নি। তারা আরও বলছেন, 20 বছর ধরে ব্যাংক ঋণ ও একটু একটু সঞ্চয় করে তারা বসতি নির্মাণ করেছেন। বাড়ির আঙিনা সাজিয়েছেন শাকসবজি, বিভিন্ন ফলের গাছ দিয়ে, যেন কোনো কাজ না থাকলেও খাবারের অভাব না হয়। আর কয়দিন পরেই ঈদ, এরই মধ্যে এই উচ্ছেদ কার্যক্রমে আতঙ্কে রয়েছেন তারা। আমার স্বামী নাই, আমার মেয়ে একটা প্রতিবন্ধী, আমি নিজেকে স্ট্রোকের রোগী, 10 দুয়ারে ভিক্ষা করে খাই। ঠিকমতো পোশাক দিয়ে দিতে পারি না, কামাই বাণিজ্য করতে পারি না, কিন্তু এরা আশ্রয় না দিয়ে আমাকে ঈদের আগে কইতেছে যাইতে। এখন আমরা যাতে ঈদের আগে এই জায়গাতে উৎসাহ হয়ে যাই, এখন সামনে ঝড় তুফান, এখন ঝড় তুফানের মধ্যে আমরা ওই জায়গায় যাই কাম তারা থাকবো। থাম থাকলে আমরা কি বাধা বনে থাকতাম কোন? এই বালুক পনি দিয়ে তার আমরা রয়েছি বাবা, আমাকে থাকলে তো আমরা থাকতাম না বাবা। ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। আমাদের পড়ালেখা বন্ধ হয়ে যাবে, এখন আমরা কোথায় উঠবো এটা আমাদের উঠিয়ে দেয়। আমাদের অনেক শিক্ষার্থী আছে ব্রিক ফিল্ডে কাজ করে, আবার পাশাপাশি আমাদের স্কুলেও কাজ লেখাপড়া করে। ওরা নতুন একটা জায়গা যাইয়া করতে পারবে, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না, লেখাপড়া একদম পুরাই ঝরে পড়বে। কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্যরা বলছেন, নিম্ন আয়ের এই পরিবারকে ঈদের আগে উচ্ছেদ করা হলে বিষয়টি হবে অমানবিক। এটি একটি অপ্রয়োজনীয় প্রকল্প, আমরা বারবার বলে আসছি। আমরা চাইব আসলে রাস্তা প্রশস্তকরণ করুক, উন্নয়ন করুক, এই 136টি পরিবারের পুনর্বাসন করা হোক। এদিকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, জিয়া কলোনির বাসিন্দাদের পুনর্বাসনের জন্য জায়গা ঠিক করা আছে। আমরা মন্ত্রণালয়ে লিখেছি ঘরের জন্য, কিন্তু আপাতত তাদের যে ঘর রয়েছে তাদের নিজ দায়িত্বেই সেগুলো স্থানান্তর করতে হবে, সেখানে যেহেতু সেখানে উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তীতে যখন সরকারিভাবে আমরা আশ্রয়নের ঘর পাবো, তখন তাদের জন্য আমরা সেই ঘর নির্মাণ করে দেব। পাখির চোখে জিয়া কলোনির এই সবুজ সমারোহ হয়তো আর থাকবে না। 21 বছর আগে আন্ধারমানিক নদীর তীরে জঙ্গল পরিষ্কার করে ভূমিহীন 136 পরিবারকে থাকার ব্যবস্থা করে তৎকালীন প্রশাসন। 2004 সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকতে ভূমিহীন এতগুলো পরিবারের বসতি বানিয়ে দেয়। ফারদিন নীরব, 71। দর্শক, এ নিয়ে আরো খবর আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সাথে সহকর্মী মিলন কর্মকার রাজু যুক্ত হচ্ছেন। রাজু, আমরা প্রতিবেদনটি যে দেখেছি, ঈদের আগে উচ্ছেদের ভয় আছে পটুয়াখালীর কলাপাড়ার জিয়া কলোনির 136টি পরিবার। আপনি একটু জানাবেন যে প্রশাসন তাদের পুনর্বাসনের জন্য কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? জায়গা সেটি আসলে নির্ধারণ করেনি
এবং তারা যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে 136 পরিবারের জন্য তারা 2টি স্পট নির্ধারণ করেছেন, সেখানে বালু ভরাটের কাজ করেছেন। কিন্তু ঠিক এই যে বালু ভরাটের কাজের পরেও যে এখানে যে ঠিক কবে নাগাদ ঘর তৈরি হবে সেই বিষয়টি এখন পর্যন্ত জানাতে পারেনি। তিনি বিষয়টি জানিয়েছেন যে এই সংক্রান্ত একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে যদি ঘর বরাদ্দ আসে তাহলে এইসব পরিবারকে পুনর্বাসনের যে ঘর দেওয়া হবে। এর বাইরে আসলে উপজেলা প্রশাসনের আর কোনো সহায়তার আশ্বাস তাদের দেওয়া হয়নি। আপনাকে আমি জানিয়ে রাখি যে এই যে 136 পরিবার তারা কিন্তু সবাই নিম্নবিত্ত। এরা কেউ মাছ ধরে, কেউ রিক্সা চালায়, কেউ ভিক্ষা করে বা কেউ অন্য ইট ভাটায় কাজ করে। এদের যে আসলে দৈনন্দিন যে আয়ের উপার্জন সে থেকে সংসার চলে। তারা যে এই নতুন যদি তাদের যে 20 বছরের আগে যদি বসতি যদি ভেঙে অন্য যে কোথাও স্থানান্তর করতে হয়, সেক্ষেত্রে যে গাড়ি ভাড়া দরকার সেই অবস্থাও তাদের নেই, কারণ তাদের দৈনন্দিন উপার্জনের টাকায় তাদের সংসার চলে। এসব পরিবারের যে দাবি, তাদের দাবি হচ্ছে যে পায়রা বন্দর এর আগে যে হাজার হাজার পরিবারকে পুনর্বাসন সহায়তা করেছে, তাহলে পায়রা বন্দর কর্তৃপক্ষ যদি উপজেলা প্রশাসনের সহায়তায় তাদেরও যদি পুনর্বাসনের জন্য একটি ঘর নির্ধারণ করা হয়, তাহলে কিন্তু তাদের আর বসতি হারা হতে হবে না। আপনি জানেন যে এই পরিবারগুলো 20 বছর আগে কিন্তু বিভিন্ন জায়গায় শ্যাওলার মতো বৃষ্টি ছিল, কিন্তু একটা পর্যায়ে যখন 2004 সালের দিকে বিএনপি সরকার ক্ষমতায় ছিল, ওই সময় কিন্তু এইসব পরিবারগুলোকে এইখানে স্থানান্তর করা হয় এবং তারা এইসব পরিবার কিন্তু নিজেরাই কিন্তু একটু একটু করে সঞ্চয় করে তারা তাদের বসতি তৈরি করেছেন। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে হঠাৎ করে যে তাদের যে অপরিকল্পিত একটি সড়ক নির্মাণ, আসলে আপনি জানেন যে পায়রা বন্দর সংলগ্ন 4 লেন সম্পন্ন হয়েছে, 6 লেনের কাজ চলমান রয়েছে। এর বাইরে যদি এই সড়কটি কিন্তু আসলে খুব একটি গুরুত্বপূর্ণ সড়ক না, কিন্তু পায়রা বন্দরের গেট থেকে যে শহীদ নজরুল ইসলাম সেতু পর্যন্ত এই সেতুটি যদি আসলে নির্মাণ নাও হয়, সড়ক যদি প্রশস্ত নাও করা হয়, তাহলে কিন্তু এখানে আসলে মানুষগুলোর যে তারা যে দীর্ঘ 20 বছরের বসতি সেটি কিন্তু তারা এখানে থাকতে পারতো। কিন্তু হঠাৎ করে যে গত 2 বছর ধরে কিন্তু তাদের যে উচ্ছেদের প্রক্রিয়া এবং তাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু 3.5 কিলোমিটার এলাকায় কিন্তু রাস্তার কাজ শুরু করে দিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার, এবং তিনি যে বিষয়টি বলেছেন যে ঠিকাদার বলছেন যে তারা যদি উচ্ছেদ না করা হয় তাহলে উপজেলা প্রশাসনের নির্দেশ পেলেই তারা তাদের কাজ পুরোপুরি শুরু করে দেবেন। এবং গতকালকে স্থানীয় এক ইঞ্জিনিয়ার তিনি নাম প্রকাশ না করার সাথে আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে উপজেলা প্রশাসনের সাথে কথা হয়েছে, তারা তাদের ঘর যেখানকার যে পরিবারগুলো তারা নিজ ইচ্ছায় সরিয়ে নেবেন। কিন্তু এখানকার পরিবারগুলো যে বিষয়গুলি বলছেন, তারা তাদের জীবন থাকতে এখান থেকে তারা সরে যাবেন না, এবং তাদের যদি পুনর্বাসন না করা হয় তাহলে তারা এখান থেকে তাদের বসতি স্থানান্তর করবেন না, কারণ তাদের এখানকার যদি বসতি হারা হয় তারা কিন্তু তাদের সর্বস্ব হারাবে এবং তাদের যে জীবন এবং জীবিকা হুমকির মুখে পড়বে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানকার যে শিক্ষার্থীরা রয়েছে, এখানকার যে একটি স্কুল তৈরি হয়েছে, এই স্কুলটি মূলত ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে স্কুলটি তৈরি হয়েছে। এই বসতিটি যদি না থাকে, জিয়া কলোনিটি যদি না থাকে, তাহলে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাবে এবং এখানকার যে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা তারা যে কোথায় গিয়ে লেখাপড়া করবে তারও কিন্তু সঠিক নিশ্চয়তা দিতে পারেনি উপজেলা প্রশাসন। তো এখন পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে তারা একটি এখানকার মানুষের যে বসতি স্থানান্তরের জন্য একটি মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছেন, সেটা অনুমোদন হলে তাদের জন্য পুনর্বাসনের ঘরের সহায়তা দেওয়া হবে। লিনিয়া। মিলন কর্মকার রাজু, অনেক ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে তাদের পুনর্বাসন না করা পর্যন্ত তারা সেখান থেকে যাবেন না, আপনাকে ধন্যবাদ। দর্শক, কলাপাড়া জিয়া কলোনির খবরাখবর আমরা জানছিলাম সহকর্মীর কাছ থেকে। চাঁদপুর মেডিকেল কলেজটির অবস্থান চাঁদপুর সদর হাসপাতালের ভেতরে, যার সুফল পাচ্ছেন এলাকাবাসী। চিকিৎসকরা জানান আগে এখানে চিকিৎসক সংকট থাকলেও এখন নেই, প্রতিদিন 4 শতাধিক রোগী পাচ্ছেন সেবা। তবে কলেজের অবকাঠামোগত উন্নয়ন দ্রুত বাস্তবায়ন চায় শিক্ষার্থী সহ এলাকাবাসী। আলামিনের তথ্য ছবিতে প্রতিবেদন। চাঁদপুর মেডিকেল কলেজের যাত্রা শুরু হয় 2018 সালে, তবে এর কোনো নিজস্ব ভবন নেই। তাই 250 শয্যা চাঁদপুর জেনারেল হাসপাতালের ভেতরেই চলছে কলেজের কার্যক্রম। এলাকাবাসী জানান এরই মধ্যে একটি ব্যাচ MBBS পাশ করে ইন্টার্নশিপ শুরু করেছে, যারা সেবা দিচ্ছেন এই হাসপাতালের রোগীদের। প্রথম ব্যাচ ইন্টার্নরা কাজ করছে। ইন্টার্নরা আসার ফলে চাঁদপুরে যে হাসপাতালে যে সার্বক্ষণিকভাবে আমরা চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে এবং তারা ওয়ার্ডে কাজ করার ফলে রোগীদের সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে। 4 দিন ভর্তি, ডাক্তার নিয়মিত আসে, চিকিৎসা ঠিক মতন পাই আমরা। সবকিছু ওষুধ বড়ি হাসপাতালের ভিতরে দেয়,
নাচগুলোও ভালো। চিকিৎসকরা জানান, আগে চিকিৎসকের অভাব থাকলেও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক বেড়েছে প্রায় 60 জন, যার ফলে হাসপাতালটিতে গড়ে প্রতিদিন 4 শতাধিক রোগী কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন। তবে শিক্ষার্থীদের দাবি, দ্রুত এই প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন দরকার। চাঁদপুর মেডিকেল কলেজকে নিয়ে অপপ্রচার না চালিয়ে চাঁদপুর মেডিকেল কলেজ যেভাবে আছে সেভাবেই থাকবে, এবং যদি কোনো কিছুতে সংকট থাকে সরকারের প্রতি অনুরোধ খুব দ্রুত সেই সংকটকে সমাধান করে আমাদের চাঁদপুরের মেডিকেল কলেজের স্বাভাবিক কার্যক্রম চালু রাখার জন্য। আমাদের কলেজ নিয়ে যেসব অপপ্রচার চলছে এগুলো সবগুলোই ভিত্তিহীন। চাঁদপুর মেডিকেল কলেজে সবকিছুই পর্যাপ্ত পরিমাণে আছে। সংশ্লিষ্টরা বলছেন, এরই মধ্যে মেডিকেল কলেজের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে। পতিত সরকারের কিছু লোকজনের কারণে ভূমি অধিগ্রহণের কাজটি হয়নি। তবে আমরা যতটুকু শুনেছি যে বর্তমানে ভূমি অধিগ্রহণের কাজ হয়ে গেছে এবং খুব শীঘ্রই এর বাস্তবায়ন হবে। কলেজটিতে 2024-25 শিক্ষাবর্ষ পর্যন্ত মোট 7টি ব্যাচ ভর্তি হয়েছে। মেডিকেল কলেজটির শিক্ষার্থীদের একাডেমিক স্বাভাবিক সুযোগ সুবিধা সেরকম না থাকলেও এখন পর্যন্ত ফলাফল সন্তোষজনক। আব্দুল আল মামুন, 71। শরীয়তপুরে আলুর বাম্পার ফলন হলেও বাজারে দাম কম থাকায় লোকসানে পড়েছে কৃষক। নেই আলু সংরক্ষণে কোনো কোল্ড স্টোরেজ, যে কারণে অল্প দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। আগামীতে কৃষক যাতে লাভবান হয় তাই আগাম ও উন্নত জাতের আলু চাষের পরামর্শ দিচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শহীদুল ইসলাম পাইলটের তথ্য ছবিতে প্রতিবেদন। শরীয়তপুরে বিস্তীর্ণ এলাকা জুড়ে আবাদ হয়েছে বিভিন্ন জাতের গোল আলু। আবহাওয়া আলু চাষের অনুকূলে থাকায় এবার ফলন হয়েছে বাম্পার। চাষিরা বলছেন, গত বছর আলুর দাম বেশি থাকায় লাভের আশায় এবছর বেশি জমিতে আলুর আবাদ করেন তারা। বাম্পার ফলন পাওয়ার পরেও ন্যায্য মূল্য না পাওয়ায় বিঘা প্রতি লোকসান হচ্ছে 20 থেকে 25 হাজার টাকা। বাজারে আলুর খুচরা মূল্য কেজি প্রতি 20 টাকা থাকলেও মধ্যভোগী ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে হচ্ছে 10 টাকারও কম দামে। ইনশাআল্লাহ অনেক ভালোই হয়েছে, কিন্তু আমার আগের মতো যে বাজারটা পেয়েছিলাম ওই বাজারটা এখন পাইতেছি না। আমার জমির মধ্যে আগের চেয়ে এবার আরো খরচ বেশি পড়ছে। ফলন ভালোই আছে, আলুর দামটা অতিরিক্ত কমে গেছে। যে আশা করে আলু খেতি করেছি আশা মনে পূর্ণ হবে না। বা যদি আমরা খেতি করে যদি ফসল ক্ষেতের মধ্যে পাই, তারপর যদি বাজার যদি না পাই, তাহলে তো খেতি করে আমাকে কি লাভ হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, শরীয়তপুরে আলু সংরক্ষণের কোনো কোল্ড স্টোরেজ না থাকায় সংরক্ষণের অভাবে কৃষক আলুর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। 90 মণ গড়ে হবে পার বিঘাতে, কিন্তু বর্তমানে যে বাজার দর তাতে কৃষকেরা খুব একটা লাভবান হবে না। কিন্তু যেহেতু ফলন খুব বেশি হচ্ছে, বাম্পার ফলন হচ্ছে, আশা করা যায় যে আরেকটু দাম যদি বাড়ে এবং ফলনের কারণে কৃষক তার ক্ষতি পুষিয়ে নিতে পারবে। এবছর শরীয়তপুরে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 2730 হেক্টর জমি, আর আবাদ হয়েছে 3387 হেক্টর জমি। নূর তাজমিন নীর, 71। দর্শক, শরীয়তপুরে আলু বাম্পার ফলন এর বিষয়ে বিস্তারিত আমরা জানবো। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম পাইলট। শহীদুল, বাম্পার ফলনে যেখানে কৃষকদের খুশি হওয়ার কথা, সেখানে তারা কেন লোকসানে পড়েছেন? এছাড়া আরেকটি বিষয় দেখলাম যে তাদের কোল্ড স্টোরেজ নেই সেখানে। এ নিয়ে আসলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্তারাই বা কি বলছেন? আমরা যতটুকু জেনেছি, কৃষকরা এবার লাভের আশায়, অধিক ফলনের আশায় তারা আলুর চাষটা বেশি করেছে। আর এবছর বেশি আগ্রহ দেখানোর কারণে তাদের বীজের মূল্যটাও বেশি পড়েছে, চাষাবাদের খরচও বেশি পড়েছে, এবং ফলন ভালো হলেও বাজার তাদের কাছে নেই বললেই চলে। আজকে কিছুক্ষণ আগে আমার পেছনে যারা আছে তারা কৃষক, ওনারা নিজেরাই চাষাবাদ করেছেন। তো সেই ক্ষেত্রে ওনারা যে জানালেন যে এখন আমরা সামনে ঈদকে সামনে রেখে আমরা যে আনন্দ উৎসবটা ছিল আমাদের, সেই ভাগ্যটা আমাদের এবছর নেই।
এখনো আপনারা লক্ষ্য করছেন যে আমাদের পেছনে যে আলুগুলো এখনো পড়ে আছে, আলুগুলো উঠানোর জন্য যে শ্রমিকের প্রয়োজন, সেই শ্রমিকের যে বেতন বা তাদের যে খরচটা দিতে হবে সেটাই কোত্থেকে দিবে? কারণ তাদের বিগত দিনের তুলনায় এবছর তাদের চাষে খরচও বেশি হয়েছে এবং বাজার দর না থাকার কারণে তারা এখন যে বলতেছে যে 25 থেকে 30 হাজার টাকা লোকসান যাবে। তবে এখন এই আরও 1-2 দিনের মধ্যে তাদের যে অবস্থা বলতে যাচ্ছে যে কোল্ড স্টোর না থাকার কারণে তারা এখন এগুলো বাজারের কৃষক মানে মধ্যস্বত্বভোগীরাও তাদেরকে এটা হাঁকছে না বা খোঁজ নিচ্ছে না। তারা এখন এই আলু দেখা যাচ্ছে যে কিছু আলু বাড়িতে নিয়ে রাখছে, কিছু আলু পাইকারদের এইভাবে দিয়ে দিছে, যে বলছে যে যদি বিক্রি করতে পারেন তাহলে আমাদের টাকা দিয়েন। তবে আপনারা লক্ষ্য করছেন এই আমার পেছনে যে জমিটি দেখা যাচ্ছে, এই জমিতে তারা প্রায় এখনো পরিত্যক্ত আছে আলু 80 বিঘা জমিতে এখনো আলু পড়িয়ে আছে এই পুরা জমিটিতে। এবছর আপনারা জানেন যে শরীয়তপুরে অতিরিক্ত 800 হেক্টর জমিতে অতিরিক্ত চাষাবাদ করেছে। এখন তারা বিপাকে পড়েছে, আসলে আমরা আলু তুলে কি করব, আলু ঘরে রাখতেও পারতেছে না। তারা এক সময় এই আলু চাষকে তারা রাজকীয় ফলন হিসাবে তারা নিজেদেরকে গর্ববোধ করতেন। এবছর সে গর্ববোধের শহীদুল ইসলাম পাইলট, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনি যুক্ত থাকুন, আমরা আবারও জানবো আপনার মাধ্যমে বিস্তারিত। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিল ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, যারা ভিন্ন উপায় খুঁজছে তারা দেশের মানুষের ত্যাগের বিপরীতে কথা বলছে, এ দায় তাদের নিতে হবে। তিনি বলেন, একটি শক্তি নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে এবং দেশে অস্থিরতা তৈরি করছে, যাতে নির্বাচন পিছিয়ে যায়। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান। যারা বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষা, সেই মনোবাসনা যেটা জেগেছে, সেটা পূরণকরণের পথটা হচ্ছে একটি গণতান্ত্রিক অর্ডারে গিয়ে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে সংসদে সরকারের যে পরিবর্তনের কথা আমরা বলছি, সেই পরিবর্তনটা নিয়ে আসা। এই পরিবর্তন করার জন্য আর দ্বিতীয় কোনো পন্থা নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে একটি বিচারের মধ্য দিয়ে বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুরে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত জুলাই আগস্ট বিপ্লবে আহতদের আর্থিক সহায়তা প্রদান ও ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, নিষিদ্ধ বললেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে না। একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে কিংবা সবার আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অনুষ্ঠানে জুলাই আগস্ট বিপ্লবের 25 জন আহতকে ডক্টরস অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর আগে শহরের পুরাতন গোহাচা রোডে ওলামা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় যান তিনি। সেখানে সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ জাতির জন্য ভালো হবে না বলেও জানান তিনি। সবকিছুর সঙ্গে হাসিনার নির্দেশ ছাড়া, পরিবারের সহযোগিতা ছাড়া এই জিনিসগুলো হয় না। আওয়ামী লীগ নিষিদ্ধ করলে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিষিদ্ধ করতে হবে। বিচারের প্রক্রিয়া হতে পারে, আইনি প্রক্রিয়া হতে পারে, সবার আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে একটা দ্রুত সিদ্ধান্ত হতে পারে। একটি গোষ্ঠী দেশে অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। তারা দেশকে সিরিয়া, তালেবানের মতো জঙ্গি রাষ্ট্র বানাতে চায়। তবে জনগণ সে সব অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুরে প্রায় 2000 লোকের অংশগ্রহণে ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এদেশের মানুষ কোনো জঙ্গিবাদে বিশ্বাস করে না। এই সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দেশ জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, বাংলাদেশে ধর্মান্ধ জঙ্গিবাদ সৃষ্টি করতে যারা চান, বাংলাদেশকে যারা আফগানিস্তান বানাতে চান, বাংলাদেশকে যারা পাকিস্তান বানাতে চান, বাংলাদেশকে যারা ইরাক সিরিয়া বানাতে চান, তাদের বিরুদ্ধে দেশের জনগণ রুখে দাঁড়াবে। আমাদের দেশ মধ্যপন্থী, আমরা ইসলাম প্রিয় ধর্ম, আমরা ধর্মান্ধ নই। বিগত সরকার গণমাধ্যমকে স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে দেয়নি বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার বিকালে নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা সরকার সাংবাদিকদের মুখ বন্ধ রাখতে কালো আইন করেছিল, সাংবাদিককে মামলা দিয়ে জেলে পাঠিয়েছে, আবার অনেক সাংবাদিক সরকারের দালালি করে গণমাধ্যম ধ্বংস করেছে। বিএনপি ক্ষমতায় গেলে সাংবাদিকদের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। সাংবাদিকদের স্বাধীনতা দিয়েছিলেন, আমরা যদি আগামী দিনে ক্ষমতা যাই, সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের লেখনের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের সত্য কথা তুলে ধরবে, এটাই আমরা করতে চাই। লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থী হাবিবুল্লাহ বাহারের উপর হামলার ঘটনায় বিচার চাইতে গেলে স্থানীয়দের মারধরের শিকার হয়েছেন ছাত্র প্রতিনিধি ইলমান ফারাবি সহ কয়েকজন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোনাফ জানান, শনিবার দুপুরে সদর মডেল থানার সামনে এ ঘটনা ঘটে। এর আগে পৌর শহরের 22মারা এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে রিকশা ভাড়া নিয়ে ঝগড়া হলে শিক্ষার্থী হাবিবুল্লাহ বাহারকে মারধর করে স্থানীয়রা। কিন্তু শিক্ষার্থীরা পৌর শহরের ওয়ার্ড ছাত্র দলের সভাপতি বিপ্লবকে দোষারোপ করে এবং তাকে মারধরের হুমকি দেয়। পরে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র প্রতিনিধি ফারাবি সহ শিক্ষার্থীরা সদর মডেল থানায় মামলা করতে গেলে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক AKM ফরিদ উদ্দিন ও জেলা জামায়াতের আমির আবুল ফারা নিশান শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় দুপক্ষের হাতাহাতি হয়, এতে ফারাবি সহ দুজন আহত হন। এদিকে এই ঘটনার মীমাংসায় দলের সিনিয়র নেতাদের রবিবার বসার কথা রয়েছে। পলিটিক্যাল ছাত্র বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা সেই ঘটনায় একটা মামলা নিচ্ছি, ওনারা মামলা দিচ্ছে, মামলা রুজু প্রক্রিয়াধীন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নামধারী একজন এসে পলিটিক্যাল ছাত্রদের উপর হামলা করে। সেটার বিষয়ে উভয় পক্ষ সিনিয়র নেতৃবৃন্দ সমঝোতার কথা বলছে। আমাদের কাছে অভিযোগ আসলে আমরা আইনগত ব্যবস্থা নেব। রূপগঞ্জের চারিতালু গ্রামে বিখ্যাত হাতে শুরু করেছে হাতের তৈরি চাকসেমাই। রূপগঞ্জের হাতে তৈরি চাকসেমাইয়ের চাহিদা থাকায় বেশি হয় সকাল সন্ধ্যা কাজ করছেন কারিগররা। সেখানকার খবর আমরা জানবো দর্শক। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। আর রিয়াজ, চারিতালু গ্রামে চাকসেমাই তৈরি কারিগরদের ব্যস্ততা এখন কেমন দেখছেন? এবার এই সেমাই বিক্রি কেমন হচ্ছে? তাছাড়া লাভবান কেমন হচ্ছেন তারা? লিনে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রূপগঞ্জের সেই সেমাইয়ের তৈরি গ্রাম, যেটা চারিতালুক এলাকায়। সেখানে কিন্তু সকাল থেকে সূর্য উদয়ের পর থেকে কিন্তু প্রতিটি বাড়িতে কিন্তু আমরা সবাই ব্যস্ত সময় পার করছে। পরিবার পরিজনের সবাই কিন্তু ছোট থেকে বড় সবাই এই সেমাই তৈরিতে ব্যস্ত তৈরি করছে। কেউ বা সেমাই তৈরির জন্য ময়দা মেখে তারা বন্ড তৈরি করছে, কেউ বা মেশিনের মাধ্যমে সেমাইগুলো তা প্রক্রিয়াজাত করছে, আবার কেউ বা দেখাতে সেমাইগুলো সে কেটে কেটে সেমাই যে পরিপূর্ণতা সেটা তৈরি করছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে তারা সেমাইগুলো তারা পরবর্তীতে শুকাচ্ছে, শুকানোর পরে কিন্তু তারা প্যাকেজজাত করে তারা বিক্রির জন্য প্রস্তুত করবে। আর এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে এই সেমাই কিন্তু 14 বছরের বেশি সময় আগে এই রূপগঞ্জের চারিতালু এলাকায় কবির নামে এক ব্যক্তি এখানে সেমাই তৈরির এখানে শুরু করেছে। এরপরে কিন্তু এলাকার শতাধিক পরিবার এই সেমাই তৈরির কাজে ব্যস্ত রয়েছে। আর তারা কিন্তু আর রূপগঞ্জের চারিতালুক এলাকা কিন্তু একটা কৃষি প্রধান এলাকা, এখানে কিন্তু কৃষিকাজ ছাড়া কোনো কিছুই তেমন নেই বলে চলে। সুতরাং এখানে বছরে দুটি ঈদ, বিশেষ করে এই রমজান এবং কুরবানির ঈদ, দুটা ঈদে কিন্তু তারা এই সেমাই তৈরিতে মাসে 1.5 থেকে 2 মাস তারা এই কাজটা ব্যয় করে। আর এবছর কিন্তু গত বছর যে ময়দার দামটা ছিল, এবছর কিন্তু দামের দামটা কিছুটা কম, সেজন্য
তারা আমাদেরকে বলেছে পাইকারি ভাবে তারা বিক্রি করলে প্রতি কেজিতে তারা 25 থেকে 30 টাকা করে তারা লাভবান হচ্ছে। আর এই সময় কিন্তু সারা কিন্তু গাজীপুর, নরসিংদী, কালীগঞ্জ, ঢাকা, ডেমরা, এমনকি আমরা জানতে পেরেছি এগুলো কিন্তু প্যাকেটজাত করে এবছর কিন্তু বৃহত্তর চট্টগ্রাম বন্দরনগরী এলাকায় কিন্তু এই সেমাইগুলি চলে গেছে। আরেকটা কথা, এই মুহূর্তে আমার সামনে আছে যে সেমাই তৈরির যিনি 11 বছর ধরে কাজ করছেন খবির, ওনার সাথে আরেকটা বিষয় এবার যারা স্থানীয় চেয়ারম্যান আলমগীর টিটুর সাথে আমরা কথা, তিনি আমাদেরকে জানিয়েছেন যদি ক্ষুদ্র ঋণের কোনো ব্যবস্থা করা হয় তাহলে এই সেমাই শিল্পটা আরো প্রসার হবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে দেশের বিশাল একটা ভূমিকা পালন করবে বলে ওরা আমাদেরকে জানিয়েছেন। লিনে এই ছিল আমার কাছে সর্বশেষ। আর রিয়াজ হোসেন, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সেমাইটি অনেক সুস্বাদু হবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফরিদপুরের মধুখালী উপজেলার আরপাড়ায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। শনিবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে এ মাহফিল হয়। এ সময় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, শেখ হাসিনার সময় বিরোধী মতদের দমন করা হয়েছে। তিনি আরও বলেন, বিএনপি সবসময় গণমানুষের কথা বলে। পরে তিনি বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি জয়দেব কুমার রায়, স্থানীয় বিএনপি নেতা ওবায়দুর রহমান ও ইফতেখারুজ্জামান নিক্সন সহ স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথেই।